নমস্কার, বাস্তবিক কেন্দ্রে আজকে আলোচনার বিষয় আমাদের সোশ্যাল গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আলোচনা করব মুখ্য আলোচক ডক্টর চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সোশিওলজি, ইউনিভার্সিটি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। আমি মহাশয়কে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের এই প্ল্যাটফর্ম সকলকে শুভ সন্ধ্যা। আজকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের বিশেষ আলোচনা সভা। আমরা যে রিসার্চ ম্যাথোলজির উপর যে আলোচনা সভাগুলো শুরু করেছিলাম, আজকে তার অন্যতম একটা দিন। আমি টপিক হচ্ছে ডাটা কালেকশন ইন সোশ্যাল সায়েন্স রিসার্চ। স্পিকার হচ্ছেন প্রফেসর শ্রাবন্তী চৌধুরী। আমি প্রফেসর শ্রাবন্তী চৌধুরীকে অনুরোধ করব যে আজকের আলোচনাটি শুরু করার জন্য। ম্যাম, আপনি শুরু করুন। হ্যাঁ, নিশ্চয়ই। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। নমস্কার সবাইকে। আজকে আমাদের গবেষণার যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো তথ্য সংগ্রহ, এবং বিশেষ করে সামাজিক বিজ্ঞানে আমরা কিভাবে গবেষণায় কিভাবে তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করি সেই নিয়ে আমরা আলোচনা করব। একটু ভূমিকায় আসি। প্রথমে আমাদের একটা জিজ্ঞাসা তৈরি হয় যে সামাজিক বিজ্ঞানের যে গবেষণা সেগুলো ঠিক কি, কেনই বা আমরা এই জাতীয় গবেষণা করব? সমাজ বিজ্ঞানের যে গবেষণা আমরা করব সেখানে কি জাতীয় বিষয় উঠে আসবে, কোথা থেকে বা আমরা এই বিষয়গুলো চয়ন করব? আসলে সমাজ বিজ্ঞানে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি বা কাজ করি সেগুলো মূলত রোজকার দৈনন্দিন জীবনে মানুষ যে সমস্যার মধ্যে পড়ে সেগুলোকে কেন্দ্র করেই গড়ে ওঠে। আমরা জানতে চাই, জানতে আগ্রহ দেখাই যে কিভাবে আমাদের রোজকারের সমস্যা বা বিপত্তি কিংবা বিপর্যয় আমাদের সমাজকে তৈরি করে এবং একটি সংগঠিত সামাজিক ব্যবস্থায় আমাদের যে অবস্থান তা ঠিক করে দেয় আমরা কিভাবে আমাদের ক্রিয়া বা প্রতিক্রিয়াগুলো পরিচালিত করব। আসলে আমাদের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়। কার মধ্যে? না, আমাদের ব্যক্তিগত জীবন, তাকে আমরা যেভাবে অবলোকন করছি বা অভিজ্ঞতা মধ্য দিয়ে জানছি, এবং চারপাশের যে একটা জটিল স্রোত তৈরি হচ্ছে অন্যান্যদের অভিজ্ঞতা নিয়ে, যাদের সাথে আমরা নিত্য দিন মিথস্ক্রিয়ায় জড়িয়ে থাকি, প্রত্যক্ষভাবে অপ্রত্যক্ষভাবে। এই দুটি স্রোতের ভেতর একটা টেনশন বা একটা অস্থিরতা আমরা বোধ করি, এবং এখান থেকে আসলে আমাদের সমাজবিজ্ঞানের যে বিষয় সেগুলো উঠে আসে। সমাজতত্ত্বের ভাষায় আমরা একে বলি সমাজতাত্ত্বিক কল্পনা, যা অত্যন্ত প্রখ্যাত সমাজ বৈজ্ঞানিক সি রাইট মিলস সোশ্যালজিক্যাল ইমাজিনেশনের সংজ্ঞা দিয়েছেন। আসলে সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে যে এই সমাজতাত্ত্বিক কল্পনা বা সোশ্যালজিক্যাল ইমাজিনেশন, সেখানে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের ব্যক্তিগত জীবন কিভাবে সমাজের বৃহত্তর স্রোতগুলোর সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, এবং একই সাথে ব্যক্তির যে নিজস্বতা, ব্যক্তির যে ডিস্টিংটিভনেস, সেটা বজায় থাকে। মিলস একটা কথা বলেছিলেন,
তিনি বলেছিলেন যে প্রত্যেক ব্যক্তি তার জীবন কোনো বিশেষ সমাজ, কোনো নির্দিষ্ট একটি ঐতিহাসিক পর্যায় বা পর্বের ভিতর অতিবাহিত করে। তাই সেই সমাজের বৈশিষ্ট্য এবং সেই পর্বের অভিন্ন অঙ্গগুলি বা চরম বৈশিষ্ট্যগুলি বা সেই তাৎপর্যপূর্ণ বিষয়গুলো বা বৈশিষ্ট্যগুলো ব্যক্তিকে, তার জীবনকে, তার মননকে, তার ক্রিয়া প্রতিক্রিয়াকে সমানভাবে প্রবাহিত করে বা ইম্প্যাক্ট করে। মিলস আসলে সমাজের যে বিভিন্ন অংশ, তাদের মধ্যে যে পারস্পরিকতা, তাদের মধ্যে যে সহজ সরল নির্ভরশীলতা, রেসিপ্রোসিটি, ইন্টারডিপেন্ডেন্স, ইন্টাররিলেটেডনেস, সেগুলোকে ধরার চেষ্টা করেছিলেন। এর মধ্যে সামাজিক শ্রেণী, বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের সামাজিকীকরণের শক্তি, পরিবারের কাঠামো, শিক্ষা, সামাজিক সংগঠন, সবার কথাই বলবো, কারণ এগুলো সমভাবে আমাদের সমাজবিজ্ঞানের বিষয় নির্বাচন করতে সাহায্য করে এবং সমাজবিজ্ঞানের যে মূল গবেষণা এখান থেকেই উঠে আসে। ফলত কিভাবে সমাজে আমরা নিয়ন্ত্রিত হই বা আমরা সমাজকে নিয়ন্ত্রণ করি, এই দুইয়ের মধ্যেই যে একটা দ্বন্দ্ব বা একটা টেনশন, সেটা নিয়ে আমরা কথা বলবো এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই বিষয়ে আমরা দেখব। মিলস এখানে ব্যক্তিগত সমস্যা আর সামাজিক সমস্যা এই দুটির কথা বলেছে। ব্যক্তিগত সমস্যা মূলত যা আমাদের কেন্দ্র করে প্রবাহিত হয়, যা আমাদেরকে আমাদের ওপর তার ছাপ ফেলে যায়, এবং সামাজিক সমস্যা যেগুলো অনেক বেশি তার পরিসর, দীর্ঘায়িত, বিস্তারিত, বিস্তৃত তার পরিসর, সেগুলোকে আমরা সোশ্যাল ইস্যুস বলি। এবং এই সোশ্যাল ইস্যুস থেকেই কিন্তু আমাদের সামাজিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের গবেষণা, চর্চা এগুলো উঠে আসে। তাহলে দেখুন, আমরা এই বিষয় নির্বাচন করতে গিয়ে বারবার বলেছি বা বলার চেষ্টা করছি যে সামাজিক কল্পনা সেই সমস্ত মননের ভেতরেই বা মানুষের মনের মধ্যে বিকশিত হয় যারা এই বহুমাত্রিকতাকে মেনে নেয়, এই জটিলতাকে স্বীকার করে নেয়, এবং যারা একটা ঘটনাকে বিভিন্ন জায়গা থেকে দেখতে সক্ষম হয়। একই সমস্যা আমি বিভিন্ন পদ্ধতিতে দেখব, একই বিষয়ে আমি বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করব। আমি নিরীক্ষার মধ্য দিয়ে করব, আমি ক্ষেত্র গবেষণার মধ্যে দিয়ে করব। Therefore, I should be open to all sort of research methods. এবং সর্বোপরি সমস্যাগুলো আমার কাছে আটপৌড়ে মনে হলেও অন্যান্যদের কাছে হয়তো জটিল, কিন্তু সেই সমস্ত সমস্যাগুলোকে আমরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করব। আমরা জানি প্রত্যেকে কিন্তু সামাজিক জীবনকে একই চোখে দেখে না, এবং সমাজতাত্ত্বিকভাবে যিনি কল্পনা প্রবণ সেই মানুষ জিজ্ঞাসা করবেন, am I not able to view the problem from totally contradictory vantage points? আমি কি একটা সমস্যাকে একেবারে প্রতিদ্বন্দ্বীমূলক অন্য একটা জায়গা থেকে, বিরোধী জায়গা থেকে দেখতে পারি না? সে দৃষ্টিভঙ্গিগুলো কি আমার কাছে খোলা নেই? এর মানে কিন্তু এই নয় যে আমি আমার ঐতিহ্য, আমার মূল্যবোধ, আমার ভ্যালুস সেগুলোকে অস্বীকার করছি, কিন্তু তার মানে এই যে আমি আমার ভ্যালুস গুলোকে এক জায়গায় রেখে সেটা এমন একটা কাঠামো বা ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলছি যেখানে তারা অন্যান্য ভ্যালুসের সাথে প্রতিযোগিতায় যেতে পারবে। এই হাড্ডাহাড্ডির লড়াই হলে তবেই আমরা যে কোনো সামাজিক পরিস্থিতির জটিলতাকে বুঝতে শিখব, এবং সেই জায়গা থেকেই কিন্তু সমাজ বিজ্ঞানের গবেষণার যে প্রতিপাদ্য বিষয়, উপজীব্য বিষয়, সেটা উঠে আসবে। Because it is a complexity of social situations that can be both enjoyable and profitable. For it can add to your repertory of understanding. আমি কিভাবে একটা বিষয়কে ব্যাখ্যা করব, তার উত্তর আমি কিভাবে দেব, কাউকে কি প্রান্তিক গোষ্ঠী হিসেবেই
দেখবো, নাকি সেই প্রান্তিক গোষ্ঠীর মধ্যে একটা অচেনা, অজানা, অদৃশ্য ক্ষমতার নেটওয়ার্ক কাজ করছে, সেই বিন্যাসটাকেও দেখার চেষ্টা করব। এটা কিন্তু করা খুব মুশকিল, এবং যদি না আমরা আমাদের সেই কল্পনা শক্তি থাকে, আমাদের পক্ষে এটা করা সম্ভবপর হবে না। তো তার জন্য একটা ফ্লেক্সিবিলিটি দরকার, একটা নমনীয়তা দরকার। সেই নমনীয়তা না হলে কিন্তু খুব খালি চোখে এগুলো আমরা দেখতে পারবো না। আমাদের মনের মধ্যে এই উপাদানগুলো প্রয়োজন। প্রথমত আমাদের সমস্যার মধ্যে, দ্বিতীয়ত আমাদের সামাজিক স্থাপনের মধ্যে, আমাদের সংগঠনের মধ্যে, যেগুলো আমাদের পরিচিত বিষয়, কিংবা যেগুলো আমাদের বিষয়ের বাইরে, সেগুলোকে কিভাবে আমরা আকর্ষণীয় করে তুলবো, সেগুলোকে আমরা কিভাবে ইন্ট্রিগিং বা পাজলিং করে তুলবো, সেগুলো কিভাবে আমাদের প্রশ্নের খোরাক যোগাবে, উৎসাহের উদ্দীপনা জাগাবে, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরই বের করে নিতে হবে। এবং এই জায়গাগুলো এতটা বহুমাত্রিক বলেই, এতটা প্লুরাল বলেই তথ্য সংগ্রহের যে উপায়, সেগুলো কিন্তু ভিন্ন। আপনারা হয়তো ভাবছেন কেন আমি এই মুহূর্তে বা একদম সরাসরি তথ্য সংগ্রহে আসছি না। তথ্য সংগ্রহের আগে এগুলো একটু বলে নেওয়া দরকার, না হলে আপনাদের হয়তো মনে হবে যে আমরা বিদেশি বই থেকে কিছু রিসার্চ মেথোডোলজির টপিক কোট আনকোট নিয়ে সেগুলো প্রস্তুত করব। কিন্তু সেগুলো প্রস্তুত করে আমরা নিজেরা যখন গবেষণা করব, আমাদের ছাত্রছাত্রীদের জন্য যখন আমরা গবেষণার জায়গা ঠিক করব, স্থির করব, তাদের বিষয় স্থির করব, তাদের বিভিন্ন ধাপগুলো দেখিয়ে দেব, এবং ধাপের মধ্যে একটা বড় জায়গা তথ্য সংগ্রহ। সেই জায়গাগুলো কিভাবে করব, সেগুলো জানতে গেলে আমাকে একটু গভীরে প্রবেশ করতে হবে। সমাজবিজ্ঞানের যে বিভিন্ন স্রোত, চোরা স্রোত, সেগুলো আমায় জানতে হবে। এইবারে আমরা জানি যে আপনাদের অলরেডি, আমি জানি যে আপনাদের পদ্ধতি বিজ্ঞানের ওপর অলরেডি একটা পর্ব শুরু হয়েছে, এবং বাসবী ম্যাডাম, সম্ভবত প্রফেসর বাসবী চক্রবর্তী, অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, তিনি হয়তো ধাপগুলো নিয়ে কথা বলেছেন, ঠিক আছে, গবেষণার ধাপগুলো নিয়ে। কিন্তু আমি আরেকবার ছোট করে বলে নেব, কারণ এগুলোর সাথে তথ্য সংগ্রহের একটা সরাসরি যোগাযোগ রয়েছে। সেটা না বললে আমার জায়গায় আমি ক্লারিফিকেশন দিতে পারবো না, বা আমার স্পষ্টতা তৈরি হবে না। দেখুন, প্রথমেই আমরা যে কোনো একটা টপিককে কি করব, সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো মনে করছেন যে প্রস্তাবনা একটা গবেষণা ধর্মী বিষয় থাকবে, এর মধ্যে আর বিশেষত্ব কি আছে? এর বিশেষত্ব এখানেই রয়েছে যে আমরা যে প্রাসঙ্গিক সাধারণ সামাজিক ক্ষেত্র, সেখানে সে বিষয়টিকে যাতে ঠিকমতো গ্রথিত করতে পারি, তাকে সংযুক্ত করতে পারি, সেটা আমাদের দেখতে হবে। যেমন আমরা যদি মাদকাসক্তি নিয়ে কাজ করি, আমাদের গবেষণা প্রশ্নগুলো এমনভাবে সেই ফ্রেমের ভেতর তুলে ধরতে হবে যাতে এটা বোঝা যায় যে আমরা মাদকাসক্তি এবং তার অপব্যবহার নিয়ে অনেক কিছু জানি, বা বেশ খানিকটা বিষয় তথ্য হাতে নিয়ে তবেই আমরা গবেষণা করতে নেমেছি। আসলে এই বিষয়গুলোকে ইতিমধ্যে জানা কিছু বিষয় সেই বিষয়ের মধ্যে ফেলতে হবে, এবং কিছু সংখ্যক বস্তুনিষ্ঠ তথ্য বা ফ্যাকচুয়াল ইনফরমেশন আমাদের লাগবে, যাতে করে আমরা বিষয়টাকে একটা আলোচনার মধ্যে আনতে পারি, তার একটা ভূমিকা দিতে পারি, এবং সেখান থেকে কিন্তু আপনার রিসার্চ কোয়েশ্চেন তৈরি হবে। আপনি হয়তো জানেন, আমি ইন্ট্রোডাকশন বা ভূমিকা দিয়ে শুরু করে, সংজ্ঞা প্রদান শুরু করে আমি রিসার্চ কোয়েশ্চেনে যাব। আমাকে বলতে পারেন গবেষণা প্রশ্ন বা রিসার্চ কোয়েশ্চেন এবং অবজেক্টিভ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আসলে রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে আমার মনের মধ্যে আসা কিছু প্রশ্ন, যেগুলো আমি বয়েল ডাউন করবো, বা সেগুলোকে আমি ফেলবো কিছু অবজেক্টিভ আকারে। অর্থাৎ আমার রিসার্চ কোয়েশ্চেন যদি হয় যে আমি মহিলাদের অংশগ্রহণের হার জানতে চাইছি কৃষিক্ষেত্রে এবং অকৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গে, আমার মধ্যে এই রিসার্চ কোয়েশ্চেন আসতে পারে যে তারা কি শুধু কৃষিক্ষেত্রেই কাজ করে, না মহিলাদের অনেক অংশ অকৃষিক্ষেত্রে কাজ করে? করোনার পরে এদের অংশগ্রহণের হার কেমন? এরা মূলত কোন কোন ক্ষেত্রে কাজ করে? এদের মধ্যে কি বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? সেখানে হয়তো আবার আমি কিছু চলক,
কিছু প্যারামিটার্স, কিছু ভেরিয়েবলস, এইভাবে সেগুলোকে বর্গীকৃত বা ক্যাটাগরাইজ করতে পারি। শহর, গ্রাম বা বয়সের ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে বা অঞ্চলের ভিত্তিতে এইভাবে আমি ভেরিয়েবলগুলোকে ফেলতে পারি। তাহলে প্রশ্ন হলো, ওই রিসার্চ কোয়েশ্চেন যদি সেটা হয় যে আমি জানতে চাইছি, আমার অবজেক্টিভ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য পার্টিসিপেশন রেট অফ দ্য ইয়াং রুরাল উইমেন, গ্রাম্য ক্ষেত্রে অল্প বয়স্ক মহিলাদের কৃষিক্ষেত্রে অংশগ্রহণ কেমন সেটা আমি জানতে চাই। তাদের রেট অফ পার্টিসিপেশন কতটা, তারা কতটা অংশগ্রহণ করে, বাড়ি এবং বাইরের জগৎ এই দুটির মধ্যে তারা ভারসাম্য রক্ষা করতে পারে কিনা, এগুলো হচ্ছে আমার অবজেক্টিভ। টু আন্ডারস্ট্যান্ড, টু ফাইন্ড আউট, এগুলো কিন্তু অনেক অনেক সিনক্রোনাইজড, অনেক প্রণালীবদ্ধভাবে আমি তৈরি করি। অবজেক্টিভ আমার মনের মধ্যে অনেক পরে আসে। রিসার্চ কোয়েশ্চেন, গবেষণাধর্মী প্রশ্ন আমার মনের মধ্যে অনেক আগে আসে। আবার এগুলোকে আবার ঠিক করার জন্য, নির্ধারণ করার জন্য আমাকে ইন্ডিকেটার্স ব্যবহার করতে হয়, কিছু নির্ধারক ব্যবহার করতে হয়, নির্ণায়ক ব্যবহার করতে হয়। সেগুলো আবার করার ক্ষেত্রে আমি স্কেলস এবং মেজারমেন্টস, এগুলো সূচক এবং আমার উদ্দীপক, এরকম কিছু জিনিস আমরা ব্যবহার করে থাকি। তারপর আমরা কি করব, আমরা জানার চেষ্টা করব যে সে বিষয় সম্বন্ধে আমরা কি জানি এবং এই মুহূর্তে কি প্রাসঙ্গিক তথ্য আমাদের কাছে আছে, এবং সেখান থেকেই কিন্তু আমার তথ্য সংগ্রহের কাজও খানিকটা এগিয়ে যাবে। আমি বুঝতে চেষ্টা করব যে এই বিষয়ের উপর কাজ করতে গিয়ে গবেষকরা কি ধরনের তথ্য সংগ্রহ করেছেন, মানে সেটা সার্ভে হলে কি ধরনের তথ্য সংগ্রহ করেছেন, যদি ফিল্ড রিসার্চ হয় বা ক্ষেত্র সমীক্ষা হয় সেখানে কি ধরনের তথ্য সংগ্রহ করেছেন। তবে তথ্য সংগ্রহ করার সময় মনে রাখতে হবে আমার বিষয়ের যে কেন্দ্রীয় অর্থ সেটার থেকে যাতে আমি সরে না যাই, এবং সেটা যাতে সার্বিকভাবে যখন আমি গবেষণা করব বা সেই ক্ষেত্রে যে সাহিত্যের পর্যালোচনা করব সেগুলোকে যাতে সঠিক পথে আমাকে নিয়ে যায় সেই চেষ্টা তারা করবে। এবং আমরা বিভিন্ন ধরনের নথি, তথ্য ব্যবহার করব যেগুলো আমাদের কাছে সঙ্গতিপূর্ণ, যেগুলো আমাদের কাছে রেলেভেন্ট বা প্রাসঙ্গিক, যেগুলো ছাড়া আমরা এগোতে পারি না। এবং এখানে আমি বারবার বলেছি যে এই স্টাডিটা বা একটা স্টাডি করার সময় আমরা বিভিন্ন পদ্ধতির ব্যবহার দেখব। এবং আপনি যদি দেখেন যে কোনো একটা স্টাডিতে প্যানেল স্টাডি ব্যবহার হয়েছে, লঙ্গিটিউডনাল স্টাডি ব্যবহার হয়েছে, বা আপনার ট্রেন্ড স্টাডি ব্যবহার হয়েছে, এমন নয় যে আপনাকে ওই পদ্ধতিতেই তথ্য সংগ্রহ করতে হবে। যদি অন্য পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা আপনার কাছে সমীচীন বা প্লজিবল মনে হয় তাহলে আপনারা করতে পারেন, এবং সেই জায়গাটা কিন্তু আমার কাছে খোলা থাকবে। এবং যত আমি লিটারেচার রিভিউ করব তত আমার কাছে সম্ভাবনাগুলো পরিষ্কার হবে। এরপর আমি কি করব না, আমি আমার কনসেপ্টসগুলোকে স্পষ্টভাবে তৈরি করব এবং সেগুলোকে পরিমাপের ব্যবস্থা করব। অর্থাৎ যখন আমি তথ্য পর্যালোচনা করে বেশ কিছু ইনফরমেশন পেলাম, তথ্য পেলাম, যেগুলোকে আমি সাজাতে পারি এবং সারাংশের আকারে ফেলতে পারি, যাতে করে পটভূমিকা সম্বন্ধে বিষয়টির একটা ধারণা তৈরি হয়, তাহলে আমার পক্ষে কি হবে না, তথ্য সংগ্রহের ক্ষেত্রে যে পদ্ধতি বা বিষয়গুলো আমি মাথায় রাখবো সেগুলো আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। যখনই আমি কনসেপচুয়াল স্টেজে থাকবো এবং রিসার্চ মডেলের ক্ষেত্রে আমরা একটা ধারণা স্পষ্টীকরণ করব, বিশেষ করে সমাজ বিজ্ঞানে এটা করা কিন্তু খুব সহজ নয়। কারণ ধরুন আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি সেগুলো তো খুব গোল গোল বিষয় নয় বা খুব ওপেক বিষয় নয়, যেগুলো একদম মানুষের কাছে, সকলের কাছে সমান সংজ্ঞা প্রত্যেকের কাছে রয়েছে। কারণ এগুলোর ক্ষেত্রে কোনো সার্বজনীন সংজ্ঞা নেই। যদি আমি মাদকাসক্তি বলি বা যদি আমি স্বাতন্ত্র বলি, রাজনৈতিক ক্ষেত্রে বা কলেজগুলোতে ছাত্রছাত্রীদের রাজনৈতিক চেতনাবোধ, তাদের অংশগ্রহণ, এগুলো কিন্তু খুব বড় বড় একটা জায়গা, রাদার অস্বচ্ছ জায়গা। যদি আমি শিশু অপরাধ নিয়ে কাজ করি, জুভেনাইল ডেলিনকুয়েন্সি, তাহলে ঠিক কাকে আমি জুভেনাইল ডেলিনকুয়েন্সি বলবো? জুভেনাইল ক্রাইম আর ডেলিনকুয়েন্সি, অপরাধ এবং বিচ্যুতির মধ্যে আমি কিভাবে
আমার ব্যবধানটা তৈরি করব। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট, যেগুলো আমাকে সংজ্ঞায়িত করতে হবে, কারণ এগুলো যদি আমি ঠিকমতো সংজ্ঞায়িত না করি আমি অপারেশনালাইজ করতে পারবো না। আমার অপারেশনালাইজ বা বাস্তবায়ন বা সেগুলোকে ভেঙে ভেঙে ফেলা সম্ভবপর হবে না, কারণ সেখান থেকে মনে রাখবেন আপনাকে প্রশ্নমালা তৈরি করতে হবে, এবং সেই প্রশ্নমালা তৈরি করে আপনাকে ফিল্ডে যেতে হবে বা সমীক্ষায় যেতে হবে, এবং সেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করবেন। ফলত আপনি বুঝতে পারছেন যে তথ্য সংগ্রহের সাথে আসলে এই যে আগের ধাপগুলো সেগুলোর কিরকম সম্পর্ক রয়েছে। এবং এখানে আমি দুটো ইস্যু ছোট করে বলবো। একটা হচ্ছে ভ্যালিডিটি, মানে আমি পরিমাপের জন্য, সেই বিষয়টাকে পরিমাপ করার জন্য যে ধারণা ব্যবহার করব বা যে যন্ত্র ব্যবহার করব, সেই ধারণাটাকে পরিমাপ করার জন্য সেটা ভ্যালিড কিনা বা সেটা সিদ্ধ কিনা, তার মধ্যে সিদ্ধতা রয়েছে কিনা। অর্থাৎ কনসেপ্টটাকে মাপার জন্য যে যন্ত্রটা আমার ব্যবহার করা দরকার সেটাই আমি ব্যবহার করছি কিনা, নাকি আমি অন্য কিছু ব্যবহার করছি। টেম্পারেচার মাপার জন্য আমাকে থার্মোমিটার ব্যবহার করতে হবে, আমি ব্যারোমিটার বা অন্য কোনো যন্ত্র ব্যবহার করলে চলবে না। তেমনি আমি যদি শিশুদের বা বড়দের ছেলে মেয়েদের, কলেজে পড়ুয়া ছেলে মেয়েদের ড্রপ আউটের কারণ জানতে চাই বা রাজনৈতিক চেতনাবোধের কথা জানতে চাই, তার জন্য আমাকে সঠিক ইনস্ট্রুমেন্ট বা টুল ব্যবহার করতে হবে, যন্ত্র ব্যবহার করতে হবে। তাহলে পদ্ধতি শুধু মেথডই সব নয়, সেক্ষেত্রে আমি ভ্যালিড যন্ত্র ব্যবহার করছি কিনা, অর্থাৎ আমার প্রশ্নমালা ভ্যালিড কিনা, আমার ইন্টারভিউ শিডিউল ভ্যালিড কিনা, যার মাধ্যমে আমি আমার তথ্য সংগ্রহ করব, সেগুলোও কিন্তু আমাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে, বিচার করতে হবে। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমি যে যন্ত্রগুলো ব্যবহার করছি কনসেপ্ট মাপার জন্য বা যেটার মাধ্যমে আমি মনে করছি যে ফলাফল পাবো, সেটা দিয়ে আমার কনসেপ্টটার প্রতিনিধিত্ব করা যাবে, বোঝা যাবে যে একটা কলেজে বা একটি ক্লাসে কতটা ছেলে মেয়েদের অংশগ্রহণ রয়েছে রাজনৈতিকভাবে, চেতনাবোধ ঠিক করা যাবে, বা তাদের কারিগরি দক্ষতা সম্বন্ধে কোনো ধারণা রয়েছে কিনা, নাকি তারা শুধুই আমাদের যে ঐতিহ্য মণ্ডিত যে আমাদের পেশাগুলো সেদিকেই শুধু যেতে চায়। এগুলো জানার জন্য কিন্তু আমার যন্ত্রকে যে শুধু ভ্যালিড হতে হবে তাই নয়, আমাকে রিলায়েবল হতে হবে, অর্থাৎ নির্ভরযোগ্য হতে হবে। যে যন্ত্রটা আমি ব্যবহার করছি তারা যাতে নিয়মিতভাবে আমাকে একই ধরনের উত্তর দেয়। একই ধরনের মানে আমি যদি আমার টার্গেট অডিয়েন্স চেঞ্জ করি, আমার স্যাম্পল চেঞ্জ করি, ডেফিনেটলি তাহলে উত্তর বদলে যাবে, বা অনেক ক্ষেত্রে পরিস্থিতির ক্ষেত্রেও আমার উত্তর বদলে যায়। কিন্তু ধরুন আমি লকডাউনে একটা উত্তর তাদেরকে প্রশ্ন করছি, আর ধরুন স্বাভাবিক সময় প্রশ্ন করছি, এই দুটোর মধ্যে ফলাফলে ব্যবধান থাকবে। কিন্তু আপনি যদি আবার ওই লকডাউনের পিরিয়ডেই আবার তাদের কাছে যান, আর প্রথমে যা উত্তর পেলেন আর দ্বিতীয় যে উত্তর পেলেন, স্থানপাত্রকাল খুব বেশি পরিবর্তন না করে যদি আপনি ফলাফল একই রকম না পান, বা তার মধ্যে যদি একটা নিয়মানুবর্তিতা বা একটা রেগুলারিটি, একটা অনুশীলনীর ব্যাপার না থাকে, একটা অভিন্নতা না থাকে, তাহলে কিন্তু খুব ভিন্ন ভিন্ন উত্তর হলে আমি এটা রিলায়েবল হিসেবে ধরতে পারি না, বা বিশ্বাসযোগ্য একটা যন্ত্র হিসেবে তুলে ধরতে পারি না। এটা আমাকে মনে রাখতে হবে। এবং আমি যখন তথ্য সংগ্রহ করতে যাব, আমি যে কনসেপ্টগুলো সেখানে সংজ্ঞায়িত করছি, তার স্পষ্টীকরণ করছি, বা সেগুলোকে কার্যে পরিণত করছি বা অপারেশনালাইজ করছি, সেটার করতে গিয়ে আমি যে যন্ত্র ব্যবহার করছি তার ফলাফলগুলো, যে তথ্য আমি সংগ্রহ করলাম, যাতে আমি কনফিডেন্টলি আমি সবার সামনে দেখাতে পারি, আমি আমার বৈজ্ঞানিক সম্প্রদায়ে সেটাকে প্রদর্শন করতে পারি, তাহলেই আমার টুলস সঠিক। কারণ সেটা যদি কোনো স্ক্যানিং না হয়, সেটা যদি কেউ না বলতে পারে এবং কেউ যদি প্রশ্ন না করে, আমি নিজের কাছে নিজের ফলাফল রেখে দিলাম, কোথাও সেগুলো দেখালাম না, বা কোনো বহুমাত্রিক জায়গা বা বৃহত্তর ক্ষেত্রে আমি সেটাকে প্রয়োগ করলাম না, তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে আমার ইনস্ট্রুমেন্টস গুলো কতটা ভ্যালিড এবং কতটা রিলায়েবল। 4 নম্বর ধাপ, যেটা আসলে আমাদের মূল আজকে
উপজীব্য বিষয় সেটা হলো যে আমাদের একটা সঠিক তথ্য সংগ্রহের ব্যবস্থা তৈরি করতে হবে, পদ্ধতি ব্যবহার করতে হবে। দেখুন, এখানে সামাজিক গবেষণা বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু ডেটা কালেকশনের ক্ষেত্রে এখানে আমি আমার প্রেজেন্টেশনে যেহেতু অনেকটা বড় হয়ে যাবে, আমি সার্ভে বা সমীক্ষার কথা বলেছি এবং ফিল্ড মেথড বা ক্ষেত্র গবেষণার ক্ষেত্রে কথা বলেছি। এবং আমি আপনাদের আগেই বলেছি যে একটা বিষয়কে আমরা বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে পারি, এবং যদি আপনারা বিভিন্ন পদ্ধতি সমান্তরালভাবে বা আলাদা আলাদা করে সামাজিক গবেষণায় ফেলেন, ব্যবহার করেন, সেটাই কিন্তু কাম্য, সেটাই ডিজায়ারেবল। ডেটা কালেক্ট করে পরবর্তীতে আমরা বিষয়টার যে নীতিগত জায়গা, এথিক্যাল ইস্যুস, সেখানে যাব। এথিক্যাল ইস্যুস আমাদের এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভীষণ একটা গুরুতর বিষয়। কারণ আপনি ধরুন তথ্য সংগ্রহ করলেন, আপনি সব কাজ করলেন, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হলো যে এই যে আপনি কাজটা করলেন, আপনি কি যাদের উপর কাজ করেছেন তাদের থেকে অনুমতি নিয়েছিলেন? যদি 18 বছরের তলায় ছেলে মেয়েরা হয়, তাদের বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? যদি কোনো স্কুল, কলেজ, প্রেক্ষাগৃহ বা কোনো সামাজিক প্রতিষ্ঠান বা কোনো সংগঠনে যান, তাদের থেকে অনুমতি নিয়েছিলেন? এবং যদি অনুমতি নিয়ে থাকেন, কি ধরনের অনুমতি নিয়েছেন, কত দিনের অনুমতি নিয়েছেন, কিভাবে বুঝিয়েছেন তাদেরকে? এগুলো সব কিন্তু আমার এথিক্যাল রিভিউজ এর ভেতর আসবে। অর্থাৎ তাদেরকে আমি ভুলভাল বুঝিয়ে তাদের থেকে তথ্য সংগ্রহ করতে পারি না। এবং যদি খুব সংবেদন বিষয় হয়, তাহলে আমাকে গবেষণায় ঢুকতে হবে, প্রবেশ করতে হবে, এবং আজকে ঢুকবো, আমি 7 দিনের ভেতরে ডেটা কালেকশন করতে পারবো, সেটা করলে চলবে না। কারণ যখন আমরা আমাদের তথ্যগুলো পাবলিশ করবো বা সেগুলো প্রকাশনা যাবে, তখন কিন্তু যদি আমরা ভালো জার্নালে যাই বা যেগুলো আমরা বারবার বলছি বৈজ্ঞানিক সম্প্রদায়, সেখানে যদি আমরা সাহায্য প্রার্থী হই, তাহলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে যে আপনারা কিরকম ভাবে তাদের থেকে অনুমতি নিয়েছেন, সেই অনুমতির যে ফরম্যাট সেটা আমাদের সাথে শেয়ার করুন। আপনার ডেটা কি কনফিডেন্সিয়াল? আপনি ডেটা কিভাবে তৈরি করলেন? এই ডেটাকে আপনি আমাদের সাথে ভাগ করে নিতে পারবেন? ডেটা সম্বন্ধে একটা বিশাল জায়গা তৈরি থাকে হয়। ফলে তো আপনি যখন গবেষণা করছেন এবং যদি মনে করেন যে সেই গবেষণা প্রকল্প আপনি পরবর্তীকালে শেষ করবেন এবং সেটা ছাপাবেন, প্রকাশনার দিকে যাবেন, তাহলে আপনাকে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এবং আপনি যাদের নিয়ে কাজ করছেন, আপনার যে স্যাম্পল সাইজ, সেটা কিন্তু খুব সঠিকভাবে তৈরি করতে হবে। মানে আপনি যাকে তাকে দিয়ে আপনার স্যাম্পল তৈরি করতে পারেন না। মূলত আমরা যেটা করি যে একটা বড় জনসংখ্যা, তার থেকে একটা অংশ বেছে নিই। সেটা অনেক সময় 10% হতে পারে, 20% হতে পারে। সেটা যে স্যাম্পলিং এর যে পদ্ধতি, তার যে সাংকেতিক বা যে নিয়ম, নিউমেরিক্যাল নিয়ম, গাণিতিক নিয়ম, তার উপর নির্ভর করবে। সেটা আমাদের খুব একটা কিছু বলার নেই। কিন্তু মনে রাখতে হবে, আমি যাদের নিয়ে কাজ করছি তারা যাতে সে স্যাম্পলের ভেতরে প্রতিবিম্ব হিসেবে থাকে, অর্থাৎ তারা যাতে তাদের প্রতিবিম্ব যাতে আমরা দেখতে পাই, বা তাদের আরশিতে যাতে তাদের মুখটা আমরা দেখতে পাই, অর্থাৎ প্রতিনিধিত্ব যেন থাকে। ঠিক আছে? অর্থাৎ আপনি কোনো ব্লকের বাসিন্দাদের নিয়ে কাজ করছেন, পাশের পাড়ার পশুদের নিয়ে কাজ করছেন, কোন স্কুলের ছেলে মেয়েদের নিয়ে কাজ করছেন, ওপেন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করছেন, এই সমস্ত তাদের যে বৈচিত্র্যগুলো বা তাদের যে বিভিন্ন দিকগুলো, সেগুলো যদি স্যাম্পলে ধরা পড়ে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ডেটা সংগ্রহের যে পন্থা, যে পন্থাই আপনি ব্যবহার করুন না কেন, ওই ডেটা আপনি ঠিকমতো সংগ্রহ করতে পারবেন না। কারণ আপনি তো ঠিকমতো সাধারণীকরণ করতেই পারবেন না আপনার ফাইন্ডিংস থেকে। এবং হয়তো দেখা গেল যে আপনি যাদের থেকে সাধারণীকরণ করেছেন, তারা আপনার টার্গেট পপুলেশনের ভেতর নেই। তাদের বাইরে গিয়ে অন্য একটা দলের উপরে আপনি কাজ করেছেন, তাদের আপনি গবেষণার মধ্যে টেনে এনেছেন স্যাম্পল তৈরি করতে গিয়ে। তাহলে তথ্য সংগ্রহের তো আর কোনো অর্থই থাকলো না। দু ধরনের স্যাম্পলিং আমরা ব্যবহার করি, এবং যখন তথ্য সংগ্রহ করবেন তখন সেটা মাথায় রাখবেন। একটি হলো আমাদের পক্ষপাতযুক্ত এবং পক্ষপাত বিযুক্ত। পক্ষপাতবিহীন যেটা, সেটাকে আমরা বলি প্রবাবিলিটি স্যাম্পলিং।
কারণ সেখানে পপুলেশনের প্রত্যেক ধরনের ব্যক্তি বা গোষ্ঠী বা এককের সমান ধরনের প্রতিনিধিত্ব করার একটা সম্ভাবনা থাকে, এবং মনে করে নিতে হয় যে এই পর্যালোচনায় তারা এসে পড়েছে, তারা খুব একটা বাদ পড়েনি কেউ, মানে একই ধরনের যে এককগুলোর কথা আমরা বলছি। এবং যে স্যাম্পলিং নকশা আমরা তৈরি করব সেটা যাতে খুব পরিষ্কারভাবে তৈরি থাকে, খুব স্পষ্টতা থাকে, এবং সেই নিয়মগুলো আমাদের অনুসরণ করতে হবে। কিন্তু মনে রাখবেন, যখন আমরা ছোট পরিসরে গবেষণা করি, অর্থাৎ যেখানে আমার টাকার পরিমাণ কম, আমার সময়ের মেয়াদ খুব বেশি নেই, সেখানে কিন্তু আমি যে স্যাম্পলটা সিলেক্ট করি সেটা হচ্ছে পক্ষপাত যুক্ত, অর্থাৎ আমি পারপাসিভ স্যাম্পলিং বা স্নোবল স্যাম্পলিং বা কনভিনিয়েন্স স্যাম্পলিং এরকম নানান ধরনের নন প্রবাবিলিটি স্যাম্পল ব্যবহার করি। তবে এটা মনে করার কোনো কারণ নেই জাতীয় স্যাম্পল দিয়ে কাজ হয় না, কারণ এরকম অনেক গবেষণায় আপনি দেখবেন তথ্য সংগ্রহ করা হয়েছে যেখানে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পল ব্যবহার করা গেছে, এবং সেই স্যাম্পল কিন্তু যথেষ্ট যথেষ্ট সাফিসিয়েন্ট। এবং এই পরিস্থিতিতে বা সেই অবস্থায় সেটাই উৎকৃষ্টতম স্যাম্পল যেটা আমরা তৈরি করতে পারতাম। ফলত আপনার স্যাম্পলের ডিজাইন যেমনই থাকুক, আপনি যেভাবে তথ্য সংগ্রহের কথা ভাববেন বা ভেবেছেন সেটা যাতে খুব পরিষ্কারভাবে আপনার প্রস্তাবনায় বা প্রপোজালে উঠে আসে, সেই নজরটা আপনাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। লাস্ট স্টেপস এর মধ্যে আমি খুব একটা যাব না, তার কারণ ডেটা প্রসেসিং বা ধরুন ডেটা কালেকশন, এগুলো আমাদের অ্যানালিসিস অফ ডেটা, ডেটা প্রেজেন্টেশন অফ ডেটা, এগুলো একটা বড় পরিসর। শুধু আমরা তথ্য সংগ্রহের পরে সেগুলো প্রক্রিয়াকরণ করি, আমরা তথ্যের বিশ্লেষণ করি, এবং আমাদের কাছে যে ফলাফলগুলো আছে সেগুলো আমরা দেখাই বা সেগুলো আমরা একটা প্রতিবেদন আকারে পেশ করি। এবারে আমরা সরাসরি তথ্যে যাব, এবং তথ্য নিয়ে আলোচনা করতে গিয়ে মনে রাখতে হবে যেটা আমরা বললাম, যে আমাদের পর্যালোচনায় ডেটা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিশেষ করে সামাজিক বিজ্ঞানে এবং সমাজ বিজ্ঞানে যে প্যারামিটার্স গুলো আমরা ব্যবহার করি সেগুলো অনেক সময় ব্যবহারিক হতে পারে। তার জন্য আমাদের সরাসরি প্রাথমিক ডেটা বা তথ্য ব্যবহার করতে হয়, প্রাইমারি ডেটা, যেগুলো আমরা ক্ষেত্র থেকে তৈরি করি বা তুলে আনি। ডেটা বলতে আমরা কিছু তথ্য বা সংখ্যাগত বা গুণগত ভাবে তৈরি হওয়া কিছু পর্যবেক্ষণ, তথ্য, পুঁথি, ইনফরমেশন, গল্প, আখ্যান, ন্যারেটিভস, এগুলোর কথা বলবো, যা আমাদের পরিস্থিতিকে বিশ্লেষণ করতে সাহায্য করে। মনে রাখতে হবে আমাদের তথ্য কিন্তু এক জায়গায় সবসময় থাকে না, এবং যেহেতু আমরা প্রাকৃতিক বিজ্ঞানের মতো কাজ করি না, সূর্যচন্দ্র এসব নিয়ে তো আমাদের কাজ নয়, বা কোনো রাসায়নিক কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা তাদের যে বিক্রিয়া সেগুলো নিয়েও আমাদের কাজ নয়, ফলত আমরা যেহেতু সমাজের ভেতর থাকি, আমাদের তথ্য সবসময় পরিবর্তনশীল। ডাটা শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ডেটাম থেকে, তার মানে হচ্ছে কিছু জিনিস আপনাকে দেওয়া হলো। যেমন দর্শনে আমরা বলি যে এর মধ্যে সকল কিছু আছে, অর্থাৎ আমি কি মনে করছি এবং সেখান থেকে আমি যে যুক্তিতে আসছি বা কোনো হিসাবে আসছি, এই সমস্ত কিছুকে দার্শনিকরা তথ্য বলেছেন। এবার যদি আমরা আবার একটু বাস্তবিক জগতে ফিরে আসি, দেখব যে আমরা নানান জায়গা থেকে আমাদের তথ্য পাই, যেমন বৈজ্ঞানিক গবেষণা, সরকারি নথি, একই সাথে ব্যবসায়িক নথি, অর্থকরী সংক্রান্ত যে নথিপত্রগুলো রয়েছে,
বা তার যে ওঠানামা বা ট্রেন্ড, মতের যে বিভিন্ন সমীক্ষা বা ওপিনিয়ন পোলস, সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখান থেকেও আমরা তথ্য। ধরুন আমি মনে করছি যে কোনো একটি সামাজিক ঘটনা কোনো একজন ব্যক্তিকে কেন্দ্র করে ঘটেছে, সেখানে কতগুলো লাইক পড়লো, সেইগুলোর মধ্যে আমি একটা তুলনা করব। দুজন রাজনৈতিক নেতা বা দুজন সামাজিকভাবে খুব পপুলার দুজন অভিনেতা বা অভিনেত্রী, একজন টলিউডের একজন বলিউডের, দুজনেই আমার ফেসবুকে রয়েছে এবং দুজনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটা বা ইনস্টাগ্রামে রয়েছে, হ্যান্ডেলে রয়েছে। তো এইগুলো শেয়ার করলে আমি দেখতে পাচ্ছি যে কতগুলো শেয়ার হচ্ছে, কতগুলো লাইকস হচ্ছে। হ্যাঁ, রিলসে যদি যান, এখন তো ভীষণ এগুলো জনপ্রিয় সামাজিক মাধ্যমের জায়গা, সেখান থেকেও কিন্তু বহু তথ্য আমরা সংগ্রহ করতে পারবো। বলতো তথ্য সংগ্রহ নানান জায়গা থেকে হয়, এটা আপনি ভাববেন না যে শুধু স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্যাল ডকুমেন্টস, ওয়ার্ল্ড ব্যাংক, আপনার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা ইউনিসেফ, ক্রাই, এরাই আমাদেরকে তথ্য দেয়। এর বাইরে আদমশুমারি থেকে তো আমরা পাই, আমরা সেন্সাস থেকে তো বা আপনার ফ্যামিলি হেলথ সার্ভে থেকে তো প্রচুর তথ্য আমরা পাই, ওয়ার্ল্ড ব্যাংক থেকেও প্রচুর তথ্য পাই। এবং আমরা যখন সেকেন্ডারি স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করি, আমরা ফিল্ডে যাই না, আমরা এগুলোকেই সেকেন্ডারি ডেটা হিসেবে তথ্য এগুলোর উপর নিয়েই কাজ করি। ধরুন ইউডাইসের প্রচুর ডেটা সরকার সংগ্রহ করছে, এটা আমরা অনেকেই জানি না। এবং ধরুন আমি স্কুল ছুটের উপরে কাজ করতে চাইছি বা ছেলে মেয়েদের স্কুলের উপরে কাজ করতে চাইছি, কতটা সেটা ফেভারেবল বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য। আপনারা তো জানেন যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড প্ল্যানিং এডুকেশন, নিপা, এরা একটা সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারি সংস্থা, এদের নিজস্ব ব্যবস্থা আছে এবং এরা তথ্য সংগ্রহ করে। এদের তথ্য নিয়েও কিন্তু আমি কাজ করতে পারি। মানে আমি যখন আমার গবেষণায় যাব, আমি যে সরাসরি আমাকে ক্ষেত্র গবেষণা করতেই হবে এটা মনে রাখবেন, তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। কারণ আমি ইচ্ছা করলে আমার ডেটাগুলো সেকেন্ডারি স্ট্যাটাস বা গৌণ জায়গা থেকেও, সূত্র থেকেও, রাশি বৈজ্ঞানিক যে আপনার সূত্রগুলো রয়েছে, রিপোজিটরি গুলো রয়েছে, সেখান থেকেও আমি নিয়ে কাজ করতে পারি। এটা আমাকে মাথায় রাখতে হবে। এবং সবসময় মনে রাখবেন যে যে ডেটাগুলো আমি পাচ্ছি সেগুলো কিন্তু র ডেটা, তার মধ্যে কিছু ঘটনা, কিছু সংখ্যা, কিছু দাবি দেওয়ার জায়গা রয়েছে, কিছু ট্রানজাকশনস এর জায়গা রয়েছে। এবং সেগুলোকে যদি আমরা সংগ্রহ করি, সেগুলোকে যদি আমরা নথিবদ্ধ করি, রেকর্ড করি এবং সেগুলোকে কতগুলো বর্গে আমরা সাজাই, তারপরেই কিন্তু আমরা তথ্যটাকে ঠিকমতো ব্যবহার করতে পারবো, তার প্রক্রিয়াকরণ করতে পারবো এবং আমাদের গবেষণার যে উদ্দেশ্য সেই অনুযায়ী আমি আমার তথ্য ব্যবহার করতে পারবো। আমি উদাহরণ তো অলরেডি আমরা বেশ খানিকটা দিয়েছি। যেমন ধরুন আমি যেটা বললাম, বিভিন্ন বিষয় অনুযায়ী আমাদের যে সামাজিক এবং অর্থনৈতিক সমীক্ষা, যার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করি, সেগুলো আলাদা হতে পারে। যেমন ধরুন আমি বা কেউ মালদার চাঁচলে একটি নির্দিষ্ট গ্রামে, ধরুন হরিশ্চন্দ্রপুর, এই গ্রামটাতে আমি গিয়ে মাদ্রাসার কোন ছেলে মেয়েরা পড়ে তাদের উপরে কাজ করেছি, সেটা এক ধরনের তথ্য হতে পারে। ঠিক আছে, সেখানে আমি হয়তো তাদের শিক্ষার যে বিভিন্ন তথ্য সেগুলো সংগ্রহ করেছি। আবার ধরুন ডুয়ার্সে, উত্তরবঙ্গে, আমি যদি চাকচকি গ্রামে যাই, এটা একটা জায়গা থেকে নেওয়া, এটা আমার নিজের উদাহরণ নয়, ঋণ স্বীকার করছি। প্রিয়দর্শিনী সেন মৃণালিনী দত্ত মহাবিদ্যালয় কলেজে পড়ান। কিছুদিন আগেই আমাদের সমাজবিজ্ঞানের অনুষদ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমরা একটা পদ্ধতি বিজ্ঞানের উপর কর্মশালা আয়োজন করেছিলাম এখানে, এবং সেখানে তিনি তার ফুল পেপার সাবমিট করেছিলেন। আমি যদি পেপারটা লিখি কোথাও, অবশ্যই আমি তার ঋণ স্বীকার করব। তো প্রিয়দর্শিনী ম্যাডাম বলেছেন, এরকম কোনো গ্রামে, ধরুন চাকচকি গ্রামে আমি গেলাম এবং সেখানে আমি মূলত প্রাথমিকভাবে যে জনসংখ্যাবাচক তথ্যগুলো আমরা ব্যবহার করি, সেখানে তাদের পেশা, তাদের শিক্ষার হার, তারা পুরুষ কিংবা মহিলা, তাদের কাজের অবস্থান, হ্যাঁ, এইগুলো যদি ব্যবহার করি, এবং মনে রাখতে হবে গবেষণা স্কোপ এখানে কি। ধরুন আপনি এখানে যে পরিবেশগত বিপর্যয়, তার সাথে যে
সম্প্রদায়ের একটা লেনদেন, কিভাবে তারা নেগোশিয়েট করে, সেই জায়গার সাথে নেগোসিয়েশন বা ট্রানজাকশন করে, সেটা আপনি জানার চেষ্টা করছেন। তাহলে আপনার তথ্যের মধ্যে কিন্তু এই জায়গাগুলো থাকবে। ঠিক আছে, কতবার ল্যান্ডস্লাইড হয়েছে, কতবার তারা তাদের চা বাগানে লকডাউন দেখতে পেয়েছে, তার ফলে কি প্রভাব তৈরি হলো, পশু শিকার হয় কিনা, বা হাতি বা ইত্যাদি এরকম অবৈধভাবে এই পশুগুলোর হত্যা হয় কিনা, এই সমস্ত কিন্তু আমার ডেটা কালেকশনে উঠে আসবে। এবং আরো একটি বিষয় হচ্ছে যে এর থেকে যদি আমরা একটু বেরিয়ে আসি, মানে ধরুন আমি শহরে তথ্য সংগ্রহ করছি বা একটু প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করছি, সেখানে আবার আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা তথ্য সংগ্রহ করেছি কিনা। আমার মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তথ্য সংগ্রহ করাটা এই কৃত্রিম উপায়ে কতটা সুবিধাজনক হবে আমি জানি না। আমার একটা ছোট্ট উদাহরণ দিই, লকডাউনের সময় যখন আমরা তথ্য সংগ্রহ করতে বেরিয়েছিলাম, তখন লকডাউনের আগে আর কি, যখন আমরা ভেবেছিলাম এই গবেষণাটা করব, তখন তো আমরা মুখোমুখি সাক্ষাৎকারের ভিত্তিতেই মনে করেছিলাম যে তথ্য সংগ্রহ করব। কিন্তু লকডাউন পড়াতে আমরা ঠিক করেছিলাম যে একটু জায়গা থেকে বেরিয়ে এসে আমরা গুগল ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করব। সেখানে কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলো আমাদেরকে সেই অনুমতি দেয়নি, কারণ তাদের মনে হয়েছিল যে গুগল ফর্মে আসলে সেই স্বতঃস্ফূর্ত জায়গাগুলো তুলে আসে না বা উঠে আসে না। তবে এই জায়গাটা বিতর্কমূলক, আপনি আপনার প্রয়োজনে যেখানে আপনি যেতে পারছেন না সেখানে আপনাকে গুগল ফর্ম বা অনেক ক্ষেত্রে হয়তো আপনাকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে হতে পারে, সেটা যেভাবে আপনার গবেষণার পরিসর আপনাকে গুছিয়ে নিতে হবে। কারণ ধরুন মোবাইল ফোন ছেলেমেয়েরা ব্যবহার করছে কিনা, সিনেমা বা এই যে বিভিন্ন রকমের আমোদ প্রমোদের জায়গা, সেগুলোতে তারা কিভাবে প্রবেশ করছে, এগুলো যদি আপনি রিসার্চের জায়গায় আনতে চান তাহলে আপনাকে প্রযুক্তির ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং নানান উপায় আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারি, আমরা যেটা বললাম সরকারি স্কিম ইনফরমেশন, এই নানান জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং হয়তো সরকারিভাবে আমি কাউকে অনুদান দেব, সেই জন্য আমি সরকারকে এই তথ্যটা জমা দেব, সেক্ষেত্রে আবার আমার তথ্য সংগ্রহের জায়গাটা বা উপায়টা একটু অন্যরকম হতে পারে। এবং এটা মনে রাখতে হবে যে যদিও কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে কিছু বিভিন্নতা রয়েছে এবং গুণগত গবেষণার মধ্যে আমরা অনেক বেশি বিবরণের জায়গা দেখি, আমাদের ব্যাখ্যার জায়গা তৈরি হয়ে যায়, যেখানে সবসময় আমরা খুব গাণিতিক নিয়মে যেতে পারি না, এবং মূলত আমাদের যে চিন্তা, আমাদের যে মতবাদ, আমাদের যে ব্যবহার, সেগুলোকে আমরা রেকর্ড করি এবং সেগুলোকে বোঝার চেষ্টা করি, ন্যারেটিভস তৈরি করি। একটা কথা মনে রাখতে হবে, সংখ্যাগত এবং গুণগত গবেষণা, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ গবেষণার মধ্যে কিন্তু সবসময় যে খুব ব্যবধান রয়েছে তা নয়, এবং আমি যদি ফুটিয়ে দেখি আমরা দেখবো দুটোর মধ্যে কিন্তু কোথাও একটা সেতু বন্ধনের বা একটা কন্টিনিউইটির জায়গা আছে। এই কন্টিনিউইটির জায়গাটা যদি আপনারা না বোঝেন বা না দেখেন, তাহলে কিন্তু আপনি হঠাৎ করে কোয়ান্টিটেটিভ রিসার্চ বা কোয়ালিটেটিভ রিসার্চ এই দুইয়ের মধ্যে যে পার্থক্য সেটা দেখতে পারবেন না। তো সেই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। ডেটা কালেকশনের আগে বা ডেটা কালেকশন করার সময় কতগুলো জায়গা আমাদের মাথায় রাখতে হবে। আমি স্যাম্পল সাইজটা তো আপনাদের বলেইছি যে এটা একটা বড় বিষয়। তথ্য বিভিন্ন ধরনের হয় সেটাও আমরা বলেছি, তো নানান উপায়ে আমরা তথ্য ব্যবহার করতে পারি। টাইম ফ্রেম একটা বড় জায়গা, মানে ধরুন আপনি যে ডেটা কালেকশন করছেন সেটা নির্দিষ্ট কোন সময় করছেন। ধরুন 11:30 12টা, যেই সময় ট্রাফিকের অবস্থান একেবারে তুঙ্গে থাকে, সেই সময় আপনি দেখছেন যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে আপনার গাড়িগুলোর স্পিড কত। আবার একদম যখন সন্ধ্যেবেলা বা রাতের বেলা, যখন একেবারেই ভিড় নেই, সেই ট্রাফিকের সেই চাপ নেই, তখন আবার কিরকম স্পিড। হ্যাঁ, এগুলো বিভিন্ন সময়ের মধ্যে আমাদের দেখতে হয়। একটা কোনো কমার্শিয়াল জিনিস আমরা বিক্রি করছি, বাণিজ্যিক সংস্থা কোনো একটা জিনিস বিক্রি করছে অনলাইন তার কমার্শিয়াল পোর্টালে, দুর্গাপুজোর সময় বিক্রি করছে, কোনো সেলের সময় বিক্রি করছে, আবার ধরুন সব উৎসব অনুষ্ঠান হয়ে গেল একেবারে লিন পিরিয়ডে বিক্রি হচ্ছে। তাহলে এই পিরিয়ডগুলো আমার পক্ষে জানা খুব দরকার, এবং তার সাথে আমাদের খুব বেশি পরিসর নেই। ট্রেন্ড স্টাডি, প্যারালাল ট্রেন্ড স্টাডি বা আপনার লঙ্গিটিউডনাল স্টাডি, প্যানেল স্টাডি, এগুলোকেও আপনাকে ধরতে হবে। প্যানেল স্টাডি মানে অর্থাৎ আপনি কিছু ছেলে মেয়েকে
ধরুন ফার্স্ট ইয়ারে, আপনার কলেজের ফার্স্ট ইয়ারে কিছু ছেলেমেয়ের ওপর আপনি গবেষণা করেছেন, তারা কোন বিষয়ে পড়তে চায়, তারা ভবিষ্যতে কি হতে চায়, তারা কোন দিকে যেতে চায়, তারা কোন পরবর্তীতে তারা কোনো ব্যবসার সাথে যুক্ত হতে চায় কিনা, নাকি একদম পিওর একাডেমিক্সে থাকতে চায়, এই জাতীয় কিছু প্রশ্ন করেছেন। প্যানেল স্টাডি আবার ওই গ্রুপকেই আপনি সেকেন্ড ইয়ারে একদম প্রথম দিকে বা ফার্স্ট ইয়ারে যখন তাদের এক্সিটের সময় তাদেরকে জিজ্ঞেস করুন। হয়তো দেখবেন বিভিন্ন ধরনের, মানে একই হয়তো আপনার ডেটা, কিন্তু আপনার যে ফলাফল বা যে রেজাল্ট সেগুলো ভিন্ন হবে। তাই সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের খুব ইম্পর্টেন্ট। ট্রেন্ড স্টাডি, কি ধরনের ট্রেন্ড আমরা লক্ষ্য করছি, কোহর্ট স্টাডি, পিয়ার স্টাডি, এগুলো আমাদের দেখতে লাগে। ধরুন যারা 1990 আমাদের ধরুন আমরা যখন কলেজে পড়াশোনা করছি বা 2000 সালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সেই সময়টা নিলাম এবং সেই সময়টায় ধরুন যারা এখন যারা চাকরি করছেন বা অন্য কাজ করছেন, সেই 2000-এর যে কোহর্ট তাদেরকে নিয়ে আমি আবার কাজ করছি। তো এখানেও আবার তথ্য সংগ্রহের পদ্ধতি আলাদা হবে, যে ফলাফল সেগুলো আলাদা আলাদা হিসেবে তৈরি হবে, কারণ পরিস্থিতি আলাদা এবং সোশ্যালজিক্যাল ইমাজিনেশন মনে করুন আপনার স্থানপাত্রকালও আলাদা। ফলত যখন আপনি এই টাইমের জায়গাটা আসবেন বা এই সময়ের জায়গাটায় আসবেন, আপনাকে কিন্তু কি টাইম ফ্রেম সেটা মনে রাখতে হবে এবং এটা তথ্য সংগ্রহের সাথে যুক্ত। ক্রেডিবিলিটি একটা বড় জায়গা, আপনি যে তথ্য সংগ্রহ করছেন সেটা কতটা বিশ্বাসযোগ্য এবং সেটা আমরা সঠিকভাবে সংগ্রহ করতে পারছি কিনা, এতে কোনো বিশাল বিপর্যয় বা ভীষণ হেনস্থা হচ্ছে কিনা। মানে ধরুন আপনি মহিলাদের গ্রামীণ ক্ষেত্রে তাদের শিক্ষা দেখবেন, আপনি একটা স্কুল নির্বাচন করেছেন, সেই স্কুলে হয়তো খুব অল্প সংখ্যক বাচ্চারা লেখাপড়া করে, হয়তো এই বছর সেখানে সেভাবে কোনো অ্যাডমিশনই হয়নি, অথচ আপনার লিস্টে হয়তো স্যাম্পল লিস্টে তার উল্লেখ আছে, ঠিক আছে, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে এখন তো স্কুলের মার্জিং চলছে, বেশ কিছু স্কুল একসাথে করে দেওয়া হচ্ছে, কারণ দূরে দূরে স্কুল, অল্প বাচ্চা পড়ে, টিচারের সংখ্যা খুব কম, খুব অসুবিধা হচ্ছে, তাহলে সেই স্কুলটাকে আপনি তখন সেভাবে পেলেন না। তাহলে আপনি যদি এখন সেটার উপরে কাজ না করে, মানে আপনি একটা ফিকটিশিয়াস স্কুল হিসেবে ওটাকে দেখিয়ে দেন, তাহলে কি আপনার তথ্যের নির্ভরযোগ্যতা থাকবে বা বিশ্বাসযোগ্যতা থাকবে? সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হতেই পারে আপনি কনফিডেন্সিয়ালিটির জন্য আপনি সেখানে স্কুলের নাম সর্বসম্মুখে আনলেন না, বললেন না, গবেষণা প্রতিবেদনে লিখলেন না, কিন্তু সেই স্কুলটা বা সেই প্রতিষ্ঠানটা যাতে থাকে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং ইউজফুলনেস, আমাদের কাছে তথ্য যেগুলো আমরা ব্যবহার করছি কতটা ইফেক্টিভ, কতটা আমাদের কাজে লাগছে, সেটা আমাদের দেখতে হবে। এবং এমন একটা বিষয় নির্বাচন করেছি, কিন্তু আমি তার উপর তথ্য সংগ্রহের জন্য যে উৎস সেগুলো খুঁজে পাচ্ছি না। মানে ধরুন একটা কর্মসূচি আপনি দেখবেন, সে কর্মসূচিটা পশ্চিমবঙ্গে তার হাতে কলমে রয়েছে, কিন্তু তার প্রয়োগ নেই, বেশিরভাগ বেনিফিশিয়ারিজই সেখান থেকে কোনো সুবিধা পায় না। তাহলে এটা কতটা ইফেক্টিভ, এই তথ্য সংগ্রহকে আমি করতে পারি? এগুলো আমাকে ঠিক করে নিতে হবে। এবং সর্বোপরি আমি যখন আমার গবেষণা প্রেজেন্ট করব তথ্য সংগ্রহের ভিত্তিতে, তার পর্যালোচনা আমি করব, অ্যানালিসিস করব, বিশ্লেষণ করব, সেখানে যাতে আমার পরবর্তী গবেষণার জায়গাগুলো খোলা থাকে। এমন যাতে না হয় যে আমি একটা গবেষণা করলাম এবং আমার গবেষণা দিয়েই সেই গবেষণার প্রেক্ষিত শেষ হয়ে গেল। যদি আমি ধরুন যে আমাদের কি বলে দূষণ, তার উপর কাজ করছি এবং আমি দেখার চেষ্টা করছি যে এখন যে শিশু, তাদের যে বৃদ্ধি, তাদের যে শারীরিক ওজন, ওয়েট, সেগুলো অনেকটাই নির্ভর করছে পলিউশনের ওপর, ফলত তাদের যেই বয়সে যে ওজনটা থাকার কথা সেটা অনেকটা কম। এবং সেটা করতে গিয়ে আমি ইন্ডিকেটার্স গুলো দিলাম যে আমি কি কি দেখবো, কিন্তু আমাকে বলে দিতে হবে, মানে আমার গবেষণাটা যদি সত্যি সঠিকভাবে আমি করতে পারি তথ্য সংগ্রহ, তাহলে সেখানে কিন্তু পরবর্তীকালের তথ্য সংগ্রহের যে জায়গা, সেই জায়গাগুলো আরো পরিষ্কারভাবে উন্মুক্ত হবে। যেমন আমি দেখাতে পারবো যে ওইগুলো যে হচ্ছে সেগুলো কেন হচ্ছে। তাহলে কি ওরা বাড়িতে যেগুলো খাচ্ছে, ধরুন জাঙ্ক ফুড খাচ্ছে, বা বাড়িতে যে খাদ্যশস্যগুলো ওরা ব্যবহার করছে সেগুলোতে পেস্টিসাইডের ব্যবহার রয়েছে কিনা, কিছু ধান বা শস্য বেশিরভাগই ধরুন মাল্টিভিটামিনস বা মাল্টিগ্রেনের যে খাবার দাবার গুলো রয়েছে, যেগুলো ভীষণভাবে
পুষ্টিজনক বলে দাবি করছে, কিন্তু আসলে সেখানে প্রচুর পেস্টিসাইড পাওয়া যাচ্ছে। তো সেটার জন্য আমাকে আবার ফার্দার ইনভেস্টিগেশনের দরকার হবে। এই জন্য যে আমাকে শুধু ফাস্ট ফুডের উপর ঢুকে যেতে হবে তা নয়, ফাস্ট ফুড ছাড়াও তো বাচ্চারা অনেক ধরনের খাবার তাদের এতে রাখে, তাদের মেনুতে থাকে, টিফিনে দিতে হয় বা তাদের স্কুলের জন্য তাদের দিয়ে দিতে হয়, এবং আমরা যে বিভিন্ন সংস্থা থেকে কিনি, রিটেল ব্যবস্থা থেকে কিনি, তারা তো দাবি করে যেগুলো ভীষণ পুষ্টিজনক খাবার। তো এই জায়গাগুলো কিন্তু আমার ফার্দার রিসার্চের জায়গা হিসেবে উঠে আসবে, এবং আমি ফার্দার ডেটা কালেকশন করতে কোথায় যাব সেই জায়গাগুলো আমাকে নির্ধারণ করতে হবে। এবং আমার গবেষণা যদি সাকসেসফুল হয়, সাফল্য মণ্ডিত হয়, সফল হয়, তাহলে এই জায়গাগুলো আমি দেখাতে পারবো। আমি ওই কূপমণ্ডুকের মতো একটা ছোট জায়গার মধ্যে আমার গবেষণাকে সীমাবদ্ধ রাখবো না। আচ্ছা, শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছেন তো? এটা এক নাগারে বলে যাচ্ছে। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। না, আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো নিতে পারি? নিশ্চয় নিশ্চয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাম। না, আপনি প্রশ্নগুলো নিয়ে নিন আগে, তারপর আমরা যেতে পারি। না ম্যাম, আপনি কনক্লুড করুন, তারপর নিচ্ছি প্রশ্নগুলো, অসুবিধা নেই। ম্যাম আপনি কনক্লুড করুন, তারপর। হ্যাঁ। আচ্ছা, আমি কতক্ষণ সময় পাবো? মিনিট 10? আমি ধরে নিচ্ছি মিনিট 10 মতো হয়তো সময় পাবো। আমরা ডেটা কালেকশনের ক্ষেত্রে এখানে যে পদ্ধতিগুলোর ব্যবহারের কথা বলেছি, সেগুলো মূলত আমরা সার্ভের কথা বলেছি এবং ফিল্ড রিসার্চের কথা বলেছি। বা বলবো। আমাকে আরেকবার শেয়ার করতে হবে হয়তো, কারণ এটা ঠিক মতো আসছে না। সার্ভে রিসার্চ মূলত এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করি, এবং যেখানে নির্দিষ্ট একটি সংজ্ঞায়িত দল, ব্যক্তির দল, তাদেরকে আমরা এই প্রশ্ন করে থাকি। মূলত আমরা কিছু এক ধরনের বা একই নকশার প্রশ্ন রাখি, এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে লাগে। সেই উত্তর থেকে আমরা ডেটা সেট তৈরি করি। এবং আমাদের মনে রাখতে হবে যে সামাজিক গবেষণায় সার্ভে রিসার্চ বা সমীক্ষা, সেটা কিন্তু সবচেয়ে বহুল প্রচলিত বা বহু প্রচলিত একটি জায়গা। এখানে যখন আমরা নিরীক্ষার ক্ষেত্রে মূলত দুটি প্রাথমিক পদ্ধতির উপায় অবলম্বন করে আমরা নিরীক্ষা করি। আমরা প্রশ্নমালা তাদের দিই, তা না হলে আমরা সাক্ষাৎকার দিই, এবং এই দুটো পদ্ধতিতেই আমরা এক ধরনের প্রশ্নের যে গুচ্ছ সেটা ব্যবহার করি। প্রশ্নমালার ক্ষেত্রে প্রশ্নগুলোকে আমরা লিখিত অবস্থায় দিই এবং উত্তরদাতা পড়েন এবং সেখান থেকে উত্তর লেখেন। সাক্ষাৎকারের ক্ষেত্রে যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন। ইন্টারভিউ শিডিউল আর প্রশ্নমালার মধ্যে আমরা জানি একটা পার্থক্য আছে, কারণ প্রশ্নমালায় যে আমরা ডেফিনিটনেস বা একটা নিশ্চয়তা বা একটা স্ট্রাকচার পাই,
অনেক ক্ষেত্রে ইন্টারভিউ শিডিউলে আমরা এই স্থায়িত্ব বা এই একটা নির্দিষ্ট কাঠামো আমরা পাই না, কারণ সাক্ষাৎকার দিতে গিয়ে সাক্ষাৎকারী যদি মনে করেন যে তিনি বিভিন্ন ভাবে প্রশ্নগুলোকে ফেলবেন, এক আগে পরে করে প্রশ্নগুলো করবেন, সেটাও করতে পারেন এবং এই তথ্যগুলোকে তিনি লিখে নেন কিংবা সেগুলোকে নথিবদ্ধ করেন মোবাইল ফোন, রেকর্ডার বা অন্যান্য প্রযুক্তিগত যে কোনো মাধ্যমের ব্যবহারে। আর যখন আমরা ইন্টারভিউয়ের কথা বলছি, সাক্ষাৎকারের কথা বলছি, তখন কিন্তু সেটা মুখোমুখিও হতে পারে, আবার যে ফেস টু ফেস সেটাও হতে পারে। যখন আমরা সার্ভে পরিচালিত করব, নিরীক্ষা পরিচালিত করব, মূলত আমাদের সার্ভে করার জন্য মূলত দুটি পদ্ধতি ব্যবহারের কথা আমরা বলেছি, প্রশ্নমালা এবং সাক্ষাৎকার নেওয়া। যখন আমরা প্রশ্নমালা দিচ্ছি সেটা কোনো দলকে দিতে পারি বা কিছু ব্যক্তিকে দিতে পারি, যা তারা ফিল আপ করে আমাদের পৌঁছে দেবে। আবার সাক্ষাৎকারের ক্ষেত্রে আমরা বলেছি যে মুখোমুখি হতে পারে, যা দুজনের মধ্যে হয়, বা একাধিক ব্যক্তির সাথে আমরা ইন্টারভিউ করতে পারি। অনেক ক্ষেত্রে আমরা টেলিফোনেও সেই ইন্টারভিউ নিয়ে থাকি। আমরা প্রশ্নমালা ব্যবহার করব না ইন্টারভিউ ব্যবহার করব, এবং তা কিভাবে পরিচালিত করব তা নির্ভর করে আমাদের সেই গবেষণা প্রক্রিয়ার উপর, প্রকল্পের উপরে, এবং আমাদের যেভাবে আমরা বিষয়টাকে ডিজাইন করেছি তার উপর। এখানে আমরা বললাম যে প্রশ্নমালাকে আমরা দলের মধ্যে ফেলতে পারি, আবার আমরা ইমেল করেও তাদের কাছে উত্তর পাঠাতে পারি, প্রশ্নমালা পাঠাতে পারি, কারণ এগুলো সবই আমাদের তথ্য সংগ্রহ করতে আমাদের সুবিধা করে। আমি খুব বেশি এটা ডিটেলিং এ যাচ্ছি না, কারণ আমি জানি যে এগুলো আপনারা নিশ্চয়ই জানেন। ফেস টু ফেস ইন্টারভিউ এবং টেলিফোন ইন্টারভিউ সার্ভে, সেগুলোর কথাও আমরা বলেছি। এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা নিজস্ব সুবিধা এবং অসুবিধার জায়গা রয়েছে, সেগুলো আমাদের দেখে নিতে হবে, এবং আমরা কি ধরনের গবেষণা করব, কিভাবে তথ্য সংগ্রহ করব, তার উপরে কিন্তু এই ধরনগুলো ব্যবহার করব। যখন আমরা প্রশ্ন নির্মাণ করব, আমাদের মনে রাখতে হবে এই প্রশ্ন নির্মাণের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তার উপর ভিত্তি করে আমাদের তথ্য সংগ্রহ আমরা করব। ফলত সেটার কিছু নিয়মাবলী রয়েছে, নির্মাণের কিছু পদ্ধতি রয়েছে, প্রশ্নমালার কিছু নিজস্ব ফরম্যাট রয়েছে, যেখানে আমরা কভার লেটার পরিষ্কারভাবে দেওয়া থাকবে, যাতে সেটা আবেদন পূর্ণ হয় এবং মানুষ আকৃষ্ট হয়। কারণ যদি আমরা কোয়েশ্চেনিয়ারটা পাঠাই, তাহলে তাদের কিন্তু কোনো দায় নেই যে প্রশ্নমালা তাদের পূর্ণ করতে হবে। যদি সেখানে ইনস্ট্রাকশনস থাকে, সেগুলো যাতে খুব পরিষ্কারভাবে দেওয়া থাকে। এবং আরো একটা বিষয় হচ্ছে, আমরা যখন প্রশ্নগুলো লিখব, সেই প্রশ্নগুলো যাতে খুব স্পষ্টভাবে দেওয়া থাকে, তার দ্বান্দ্বিক মানে না হয়, বিভিন্ন মানে যাতে তার থেকে উঠে না আসে, এবং তার কিছু নিষেধাজ্ঞা এবং কি করব কি করব না সেগুলো আমাদের দেওয়া রয়েছে। কি জাতীয় প্রশ্ন ব্যবহার করব, ম্যাথফিক্স প্রশ্ন না কন্টিনজেন্সি প্রশ্ন, এই নিয়েও অনেক কিছু আমাদের বলা রয়েছে। এবং সরাসরি তথ্য সংগ্রহ করতে যাওয়ার আগে একটা প্রি টেস্টিং করে নেওয়া দরকার, যাতে আমরা বুঝতে পারি যে এই তথ্যের মাধ্যমে, এই প্রশ্নমালার মাধ্যমে আমরা আদৌ সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে পারছি কিনা, এবং আমরা সদর্থক উত্তর পাচ্ছি কিনা, আমাদের রেসপন্স রেট সেটা অ্যাডিকুয়েট কিনা, সেটা আমাদের বুঝে নিতে হবে। এবং এগুলো আমাদের একটু দেখতে হবে। ফেস টু ফেস ইন্টারভিউ করার সময়ও আমরা কিভাবে ইন্টারভিউ শিডিউল তৈরি করব, সেক্ষেত্রে আমাদের কি কি ইনস্ট্রাকশনস যাবে, আমাদের ভাষা, প্রশ্ন উন্মুক্ত না বদ্ধ কি থাকবে, সেগুলো আমাদের বলে দিতে হবে। কিভাবে আমরা অর্ডারিং করব, প্রশ্নের বিন্যাস কিভাবে তৈরি করব, কিভাবে আমরা একজন ভালো উত্তরদাতা প্রশ্নকর্তা হব, কারণ এগুলোর উপরে নির্ভর করে যে কিভাবে আমি কতটা ভালো তথ্য সংগ্রহ করতে পারলাম। টেলিফোন সার্ভের ক্ষেত্রেও আমরা শিডিউল ব্যবহার করি, কিভাবে নাম্বার স্কেল মেথড ব্যবহার করব, স্যাম্পলের কথা আমরা আগেই বলেছি। ফিল্ড রিসার্চের ক্ষেত্রে আমরা বলবো আমাদের মূলত অবজারভেশন, এই অবজারভেশন আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এবং আমরা যে কোনো ফিল্ডে গিয়ে সে পরিবেশ, মানুষ এবং তার চারিদিকের যে সম্পর্ক, সেগুলো আমরা দেখার চেষ্টা করি, তাদের ব্যবহার, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো আমি বলেছি, এগুলো আমি আর ডিটেলে যাব না। তবে একটা জিনিস যেটা আপনাদের বলে রাখা দরকার, যে আমাদের যে অবজারভার, আমরা কিভাবে অবজারভার হিসেবে যাব, অর্থাৎ আমরা কি সম্পূর্ণভাবে সেখানে অংশগ্রহণ করব,
shall we become a full participant in the field or are we a partial participant, যেটাকে আমরা বলছি participant as observer, সেভাবে যাব। এবং অবজারভার কিভাবে ফুল অবজারভার হিসেবে যাবে না পার্শিয়াল অবজারভার হিসেবে যাবে এবং অবজারভার অ্যাজ পার্টিসিপেন্ট হিসেবে যাবে বা ফুল অবজারভার হিসেবে যাবে, এই জায়গাগুলো আমাদের নির্ধারণ করা দরকার। এবং এগুলো তথ্য সংগ্রহের ক্ষেত্রে যার ফলে পর্যবেক্ষণ করা বা অবজারভেশন আমাদের একটা খুব বড় জায়গা। আমি সারাংশে আসবো, কিন্তু তার আগে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে নিই, তারপরে আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে 2-3টে ছবি দেখিয়ে আমি শেষ করতে চাই। যে প্রশ্নগুলো হয়েছে আমার মনে হয় সব প্রশ্নেরই উত্তর আমি দিয়েছি মোটামুটি। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি, বা যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন উত্তর আপনারা চান সেটাও আমি করতে পারি, দিতে পারি। সরি, আমি আশা করছি আর 5 মিনিট পাবো, সেই জন্য আমি একটুখানি যে কয়েকটা ছবির কথা বলছিলাম এবং আমার মনে হয় ছবিগুলোর প্রশ্নগুলো উত্তর দিতে দিতে আমরা ছবিতে গেলে বোধহয় সুবিধা হবে। আপনারা বলছেন, আপনি জিজ্ঞেস করেছেন হাউ ডু সোশ্যাল সায়েন্টিস্ট গ্যাদার ডেটা। দেখা যাচ্ছে কি ছবিটা? থ্যাংক ইউ ম্যাম। ছবিটা কি দেখা যাচ্ছে? না ম্যাম, ইয়েটা তো দেখা যাচ্ছে না আর স্লাইডটা। আমাদের কি 5 মিনিট আর পাওয়া যাবে? তাহলে একটু ছবি দিয়ে আমি শেষ করতাম যদি আপনি। হ্যাঁ অসুবিধা নেই। হ্যাঁ ম্যাম, হ্যাঁ অসুবিধা নেই। ছবিটা কি দেখা যাচ্ছে? দেখা গেলে একটু বলবেন। হ্যাঁ ছবিটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে শুধু। না স্ক্রিন না, দাঁড়ান এক মিনিট, স্ক্রিনটা দেখা গেলে হবে না, আপনি ছবিটাই দেখাতে চাই। ছবি দেখাচ্ছে না, ছবিটাই ক্লিক করুন তাহলে আসবে।
করলাম, দেখছি এক মিনিট দাঁড়ান, আমি তাহলে ওই এটাতে যদি করতে পারি। অসুবিধা হলে ম্যাম ছেড়ে দিন, অসুবিধা নেই। আচ্ছা, আরেকবার দেখি। দাঁড়ান এক মিনিট, ওই ছবিটাতে এখনো যায়নি। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এগুলো আমরা তথ্য সংগ্রহ করেছিলাম ডেটা কালেকশনে, এবং করোনা পিরিয়ডে যখন আপনি যে প্রশ্নটা করলেন কিভাবে আমরা তথ্য সংগ্রহ করি, এবং করোনা পিরিয়ডে যখন আমাদের এরকম মিড ডে মিলের ব্যবস্থা সবাইকে আলাদা করে বাচ্চাদের খেতে বসানো যাচ্ছিল না, সেই করোনার সময় কিভাবে আমরা তথ্য সংগ্রহ করেছি, যেহেতু আপনি প্রশ্নটা করলেন। স্ক্রিনটা কি চেঞ্জ হচ্ছে না একই রয়েছে? না ম্যাম, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এগুলো সে স্কুলে আমরা গেছিলাম, যেভাবে আমরা যাই এবং মায়েদের সাথে ছেলে মেয়েদের সাথে কথা বলেছি, এবং যারা সেখানে স্টেক হোল্ডার্স আছে বিভিন্ন, ওনাদের সাথে কথা বলেছি। এটা মূলত আমরা সার্ভে রিসার্চ করছিলাম, এবং সেখানে ওদের কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্ন ওরা লিখছিল, প্রশ্নের জবাব দিচ্ছিল। এটা সরাসরি আমি ওদের যেখানে মিড ডে মিলের সমস্ত মজুত করা থাকে সেখানে ঢুকে গেছিলাম, কারণ ওই সময় যেহেতু ওরা বেরোতে পারছিল না, স্কুলে আসতে পারছিল না, এভাবেই সবাইকে দেওয়া হচ্ছিল। তো সেটা সবাই পাচ্ছে কিনা সেটা নিয়ে আমার একটু প্রশ্ন ছিল। আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে এভাবেই ওদের মানে একেবারে ভাড়ারে ঢুকে গেছিলাম। এগুলো স্কুল, এবং এখানে প্র্যাকটিক্যাল, আপনি যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের কথা জিজ্ঞেস করলেন, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তখনই হবে যদি আমরা এগুলোকে কাজে লাগাতে পারি, এবং এদের ওপরে কাজ করে আমি যদি সেখানেই কাজটা শেষ করে দিই তাহলে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকবে না। আমি যে ট্রেন্ড স্টাডির কথা বলছিলাম বা প্যানেল স্টাডির কথা করছিলাম, ধরুন আমি এই কাজটা 20-21 করে এসেছি, 3 বছর পরে এরা কোথায় রয়েছে? এদের পড়াশোনা যা করছিল তাকে তারা ছেড়ে দিয়েছে, নাকি আরো বিশদে লেখাপড়া করছে, আরো হায়ার এডুকেশনে গেছে? যদি হায়ার এডুকেশনে না যায় তাহলে তারা নিজেদেরকে কিভাবে নিযুক্ত রেখেছে? সবাইকে যে হায়ার এডুকেশন করতে হবে তার কোনো মানে নেই। ফিমেল পার্টিসিপেশন রেট বেড়েছে কিনা, তাদের অংশগ্রহণে, বাজারে অংশগ্রহণ করার যে হার সেটা বেড়েছে কিনা, এই নানান বিষয় বোঝার জন্য আমরা এই গবেষণাগুলো করে থাকি, এবং এগুলো কিন্তু আমার প্র্যাকটিক্যাল জায়গা। এই প্র্যাকটিক্যাল জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করি। বিভিন্ন স্কুলে আমরা গেছি এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। তথ্য সংগ্রহ করতে গেলে কিন্তু শুধু আমরা যাদের ওপরে তথ্য সংগ্রহ করব তাদের কাছে গেলে হবে না, যারা বিভিন্ন স্টেক হোল্ডার, স্কুল, প্রিন্সিপাল, অঙ্গনওয়াড়ি কর্মী, আশার বিভিন্ন দিদিরা, প্রত্যেকের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে। এবং এটা পাকুয়াহাট এএনএম হাই স্কুল, পাকুয়াহাট স্কুলের যে আমাদের প্রিন্সিপাল ছিলেন অত্যন্ত সাহায্য করেছিলেন, এবং তার সাহায্য না হলে আমরা আজকে এই কাজটা করতে পারতাম না। বিশাল একটা এটা আমরা একটা সার্ভের মতো বলতে পারি, যে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে নিয়ে আমরা এই সার্ভেটা করেছিলাম, এবং সেখানে ফোকাস গ্রুপ ডিসকাশন করব বলে কিছু ছেলে মেয়েকে আমরা আলাদা করার চেষ্টা করছিলাম, এবং তাই সার্ভের মধ্যে থেকে আমরা জিজ্ঞেস করে নিচ্ছিলাম। আমি যেভাবে সার্ভে প্রশ্ন তৈরি করেছিলাম, দেখেছেন আমি বলেছি যে ওপেন এন্ডেড এবং ক্লোজড এন্ডেড দু ধরনের প্রশ্নই ছিল। তো পেছনে বেশ কিছু ক্লোজড এন্ডেড প্রশ্ন ছিল, এবং ক্লোজড এন্ডেড প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর ছিল। ওরা আমি ওদের জিজ্ঞেস করছিলাম, ওরা উঠে দাঁড়িয়ে আমাকে সেই উত্তরগুলো দিচ্ছিল, এবং সেখান থেকে আমি আমার ফোকাস গ্রুপ ডিসকাশন তুলে নিচ্ছিলাম। এইভাবে একটা বিশাল দলের ওপরে আমরা কাজ করেছিলাম। এবং মনে রাখতে হবে যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, কোনো ওয়েস্টার্ন এপিস্টেমোলজি থেকে তুলে আনা পদ্ধতি দিয়ে গ্রাম বাংলায় কাজ করতে পারবো না, শহরের কোনো আনাচে কানাচেও কাজ করতে পারবো না। এই জায়গাগুলো যদি নিজেরা না যাই, বা বিভিন্ন জায়গা থেকে যদি এগুলো সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখি, তাহলে আমাদের সামনে ডেটা হিসেবেই থেকে যাবে। তাদের আর তারা যে রক্ত মাংসের মানুষ সেটা আমরা ধরতে পারবো না। তাই আমাদের সামাজিক অবস্থানে আপনি যে পলিটিক্যাল সায়েন্সের কথা বলেছেন, পলিটিক্যাল সায়েন্সে কিরকম আমরা ডেটা কালেকশন করবো, সেখানে অনেক বেশি বৈচিত্র্য,
এবং সেখানে পলিটিক্যাল ফ্যাক্টরস প্রচুর কাজ করে। আমরা সত্যি এই গ্রামগুলোতে এভাবে যেতে পারি কিনা, এবং সন্ধ্যেবেলা একটা সময়ের পর আমরা সেই জায়গাতে পৌঁছতেই পারিনি, বা হয়তো এখন অবস্থা আরো ভালো, আমরা পৌঁছতে পারবো। তাই এগুলোকে ডিসঅ্যাডভান্টেজ বলবো না, সেভাবে ডিসঅ্যাডভান্টেজ থাকলেও সেগুলোকে কিভাবে আমরা আমরা কাজে পরিণত করব সেগুলো আমরা দেখব বা দেখাবো। এবং বিভিন্ন বর্গ, বিভিন্ন সম্প্রদায়ের মেয়েদের সাথে ছেলেদের সাথে আমরা কাজ করেছি, এবং এক একজনের এক একটা দাবি দেওয়া, সেগুলো কিন্তু ওই একটা পিপিটি চার্টের ভেতরে বা একটা বইয়ের ভেতর আসে না। সেগুলো স্কুলের অত্যন্ত খারাপ অবস্থা, জগদ্দল হাই স্কুল, সেই স্কুলের বাচ্চাদের আগের স্লাইডেই আমরা দেখলাম। তো এইগুলো আমরা কিভাবে এই তথ্য সংগ্রহের সময় আবার আমরা ফোকাস গ্রুপে যাব, নাকি ট্রেন্ড স্টাডি করব, নাকি সরাসরি আমরা ইন্টারভিউ নেব, নাকি টেলিফোনিক সার্ভে করব, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট হয়ে আসে। আপনি হয়তো বলবেন যে গ্রামের স্কুলগুলোতে যেতে গেলে তো আমাদের যেতেই হবে পাশাপাশি, না হলে কি করে হবে। আমি মানিকোড়া স্কুলের উল্লেখ করতে চাই। স্কুলের নাম হয়তো আমার নেওয়া ঠিক হচ্ছে না, এবং সেখানে কিন্তু আমাদের সেই অ্যাক্সেস ছিল না। সেই স্কুলে যেতে গিয়ে আমাদের অনেক বাধা বিপত্তি পেরোতে হয়েছে। এই জাতীয় যদি কোনো সংস্থা বা কোনো সেটিং থাকে যেখানে আমরা স্কুলে, এই স্কুলটা না, এটা মানিকোড়া স্কুলের ছবি নয়, সেখানে কিন্তু হয়তো আমাদের টেলিফোনিক সার্ভে, হয়তো আমাদের গুগল রেসপন্স শিট, সেসবগুলোর কথা আমাদের ভাবতে হতে পারে। এবং যেটা বললাম, স্টেক হোল্ডার্স যদি সকলে আপনার সাথে কোলাবরেট না করে, তাহলে কিন্তু আপনার গবেষণা কখনোই সঠিকভাবে তৈরি হতে পারে না। স্কুলের আঙিনার বাইরে গিয়ে রেসপন্ডেন্টরা কোথায় থাকেন, স্কুলে যে তথ্য তারা দিচ্ছেন এবং বাড়িতে গিয়ে যে তথ্য আমরা পাচ্ছি, দুটোর মধ্যে ট্যালি করা, এটাও কিন্তু তথ্য সংগ্রহ এবং তার বিশ্লেষণের একটা বড় জায়গা। তার সাথে প্যানেল স্টাডি, তারা সেই সময় আমাকে কি বলেছিল এবং 2024-এ দাঁড়িয়ে সে বাচ্চাগুলো কোথায়, সেই জায়গাগুলো যদি আমি ট্রেস করতে না পারি, আমার পসিবিলিটিস অফ ফার্দার রিসার্চের জায়গা তৈরি হবে না, এবং আমার যে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস সেগুলোর জায়গাও তৈরি হবে না। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সুন্দর আজকের আলোচনাটি হয়েছে। আশা করছি সকল ছাত্রছাত্রীদের খুব ভালো লেগেছে আজকের আলোচনা। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমি কি একটু দেখতে পারি কতজন অংশগ্রহণ করলো, সেটা কি জানতে পারি একটু? আমি এখান থেকে যেহেতু কিছু দেখতে পাচ্ছি না, সেই জন্য স্যার ম্যাম প্রায় 500 পেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওদের নিশ্চয়ই এটা আপনারা লাইভ স্ট্রিমও করবেন, আমাকে একটু রেকর্ডেড এটা দিলে ভালো হয়, ইউটিউব রেকর্ডিং। হ্যাঁ ম্যাম, হ্যাঁ আমি অবশ্যই ইউটিউব লিংকটা আপনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ওদের যদি সেখানে কোনো প্রশ্ন থাকে আমি জবাব দিয়ে দেবো।